শয়তানের গভীর ষড়যন্ত্র। অনুভূতি শূন্য। বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির যুগে মানব মস্তিষ্ক নিয়ে নানা রকম গবেষণার বেশ তোড়জোড় চলছে। দৈনন্দিন হাজারো বিজ্ঞানী ল্যাবরেটরিতে বসে বসে মানব মস্তিষ্কের উপাদান ও এর প্রকৃত রহস্য বোঝার পরীক্ষা চালিয়ে যাচ্ছে, যার ফলে প্রতিদিন নিত্য নতুন তথ্য সামনে আসছে। একটি চাঞ্চল্যকর তথ্য হচ্ছে, মানুষ তার নিজ দেহের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গগুলো নিয়ন্ত্রণের জন্য মস্তিষ্কের মাত্র 15 ভাগ ব্যবহার করে, তবে বাকি 85 ভাগও সার্বক্ষণিক কোনো না কোনোভাবে নিয়োজিত রয়েছে। কিন্তু এই 85 ভাগ কী কাজে নিয়োজিত, সে রহস্য আজও পুরোপুরি উন্মোচিত হয়নি। নানা গবেষণায় এই কথা সুস্পষ্ট যে আমাদের ইন্দ্রিয় আমাদের মস্তিষ্ককে এমন সিগন্যাল পাঠাতে থাকে যা আমরা অনুভব করতে পারে, আবার এমন সিগন্যালও পৌঁছায় যা আমরা অনুভব করতে পারি না। কিন্তু মস্তিষ্কে সেই তথ্য পৌঁছার ফলে মানুষের মাঝে তার প্রভাব পরিলক্ষিত হয়। যেমন আমরা রাস্তায় একটি গাড়ি দেখলাম, এতে আমাদের মস্তিষ্কে 2 ধরনের সিগন্যাল পৌঁছে। এক, অনুভূতি সম্পূর্ণ সিগন্যাল, যেমন আমরা বুঝতে পারি যে গাড়ি চলমান ছিল, রং লাল ছিল, গতি কম ছিল, কোনো পুরুষ গাড়িটি চালাচ্ছিল। অনুভূতিহীন সিগন্যাল। এই তথ্যগুলো আমাদের জানা হয়ে যায় যে গাড়িটির দামি ছিল, ইঞ্জিন অকেজ ছিল না, নির্জনতার ঝুঁকি ছিল না। দ্বিতীয় আরেকটি দৃষ্টান্ত রং দিয়ে দেওয়া যেতে পারে। মানুষের চোখে সবুজ রঙের প্রভাব বেশি পড়ে, এজন্য আল্লাহ তাআলা গাছপালা, ঘাস, ফসলের মাঠ সবুজ বানিয়েছেন। বর্তমানে ইউনিভার্সিটিগুলোতে ব্ল্যাকবোর্ডের পরিবর্তে গ্রিন বোর্ড ব্যবহার করা হচ্ছে। ট্রাফিক সিগন্যালে চলার নির্দেশ বোঝাতে সবুজ আলো ব্যবহার করা হয়। লাল রং সবসময় ভয়ঙ্কর কিছু বোঝায়। চোখে লাল রং পড়তেই মস্তিষ্ক তৎক্ষণাৎ বিপদের আশঙ্কা করতে থাকে, এজন্য থামার নির্দেশ বোঝাতে লাল আলো ব্যবহার করা হয়। বিজ্ঞানীরা রাত দিন এক করে এই গবেষণা চালিয়েছে যে মস্তিষ্ক পর্যন্ত সংবাদ কিভাবে পৌঁছানো যায়। পুঁজিবাদীরা এই রিসার্চ দ্বারা উপকৃত হওয়ার অনেক চেষ্টা করেছে, এর পেছনে বহু অর্থ ব্যয় করেছে। যেমন এক প্রকার সুগন্ধি নাকে গেলে মানুষের মনে যৌন আকাঙ্ক্ষা জেগে ওঠে। পেশাদার পতিতারা তা ব্যবহার করা শুরু করে দিয়েছে, যাতে তাদের পেশা জোরদার হয়। আরেক প্রকার সুগন্ধি শোকার দ্বারা মানুষের মনে অর্থ সম্পদ ব্যয় করার আগ্রহ বেড়ে যায়। এজন্য ইউরোপের বড় বড় ডিপার্টমেন্টের স্টোরগুলোতে এসি বাতাসের সাথে এই সুগন্ধি ছড়িয়ে দেওয়া হচ্ছে। অভিজ্ঞতা দ্বারাও এটি প্রমাণিত হয়েছে যে যে ব্যক্তি 100 টাকা খরচের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছে, সে কয়েকশো টাকার জিনিস নিয়ে বাড়ি ফিরেছে। এই পরিস্থিতিতে পুঁজিবাদীরা ভাবতে লাগলো, তাহলে তো আমরাও এমন কোনো পন্থা অবলম্বন করতে পারি যার ফলে মানুষ নিজের ইচ্ছার বিরুদ্ধে আমাদের পণ্য ক্রয় করতে বাধ্য থাকবে। এই উদ্দেশ্যে তারা বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা সেক্টরে মোটা অঙ্কের অর্থ বরাদ্দ করে তাদের পণ্যের প্রতি কীভাবে মানুষকে আকৃষ্ট করা যায় সে থিওরি আবিষ্কারের নির্দেশ দেয়। বিজ্ঞানীরা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে মনের চাহিদাকে অনুভূতিহীন পদ্ধতিতে মানব মস্তিষ্কে পৌঁছানোর পন্থা আবিষ্কার করে নেয়। বিজ্ঞাপনের মোড়কের শিকার। যখন টিভিতে বিভিন্ন জিনিসের বিজ্ঞাপন দেওয়া হয়, তার সাথে মিউজিক সংযোজন করা হয়, এই মিউজিকের একটি বার্তা সেট করে দেওয়া হয় যা মানুষের মস্তিষ্ক বসে যায়। অতঃপর মানুষ যখন জিনিসপাতি ক্রয়ের জন্য বাজারে যায়, ওই পণ্য ক্রয় করা ব্যতীত স্বস্তি পায় না। বর্তমানে পদ্ধতি প্রয়োগের আইনি বৈধতাও অর্জিত হয়ে গেছে, তাই বিজ্ঞাপনের মোড়কে মূলত মানব মস্তিষ্ক শিকার করা হচ্ছে। শয়তানি ফাঁদ। সঙ্গীত ও মিউজিকের মাধ্যমে অনুভূতিহীন পদ্ধতিতে মানুষের মনে বার্তা পৌঁছানোর গবেষণা সফল হলে এর দ্বারা ব্যবসায়ীরা এবং কোম্পানিগুলো উপকৃত হওয়ার পাশাপাশি শয়তান ও শয়তানের দোসররাও তাদের মন্দ উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে এর বহুল ব্যবহার শুরু করেছে। নগ্নতা, বেহায়াপনা এবং অশ্লীলতার পৃষ্ঠপোষকতারা বেহায়াপনা ও অশ্লীলতাকে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে এগুলোকে সুর সঙ্গীতের সাথে মিশিয়ে দিয়েছে। তারা বুঝতে পেরেছিল যে সঙ্গীতের জনপ্রিয়তা লাভ করে তা মানুষ শতবার নয় বরং হাজারবার শুনতে থাকবে। সুতরাং এই পন্থায় মানুষের মস্তিষ্কে শয়তানি বার্তা হাজারবার পৌঁছে যাবে। একে ব্যাকট্র্যাক বা পার্শ্ববার্তা বলা হয়। যেমন শ্রোতা মনে করে সে সঙ্গীত শ্রবণ করছে, আসলে তার মস্তিষ্কে শয়তানি কল্পনা জন্ম নিচ্ছে, কেননা গানে পার্শ্ববার্তা সংযোজিত রয়েছে যে শয়তানের পূজা করা, ওরশিপ দ্য ডেভিল।
এক গানের শ্রোতা মানুষের মাঝে মায়ের প্রতি বিদ্বেষ চড়ানোর চেষ্টা করত। খোঁজ নিয়ে জানা গেল তা গানের পার্শ্ববার্তা ছিল মাকে হত্যা করো, কিল ইউর মম। কয়েক বছর পূর্বেও পশ্চিমা সমাজে সমকামীদের নিন্দার দৃষ্টিতে দেখা হতো। যখন আইনি বৈধতা দেয়া হলো তখন ব্যাপক জনমত গঠনের লক্ষ্যে জনপ্রিয় সব সঙ্গীতের পার্শ্ববার্তা সেট করা হলো গেস লাইফস্টাইল অর্থাৎ সমকামিতা সঠিক। এই কারণেই আজ পশ্চিমা বিশ্বে কেউ যদি সমকামিতাকে মন্দ বলে তাহলে তাকেই অত্যন্ত খারাপ মনে করা হয়। পাশ্চাত্যের নারী পুরুষ সকলে এই জীবনধারাকে মনে প্রাণে গ্রহণ করে নিয়েছে। এমনকি ডাক্তাররা যারা শুরুতে এর শারীরিক কুফল বর্ণনা করত তাদের মুখও এখন তালাবদ্ধ হয়ে গেছে। তাদের ঠোঁটে যেন নীরবতার কুলুপ এঁটে দেওয়া হয়েছে। এখন বিষয়টি বুঝে আসে যে কোম্পানিগুলো নিজেদের পণ্যের বিজ্ঞাপনে লাখো ডলার কেন খরচ করে। শুধু বিজ্ঞাপন বানাতে লক্ষ ডলার খরচ হয়ে যায়, অথচ এর 10% খরচ দিয়েই বিজ্ঞাপন বানানো যেত। মূলত বিজ্ঞাপনের ব্যাকগ্রাউন্ড মিউজিকে পার্শ্ববার্তা সংযোজনের জন্যই এত টাকা খরচ করতে হয়। তবে এতে তাদের লাভও আছে। তাদের পণ্য জনপ্রিয়তা লাভ করে, কাস্টমার নিজেরাই তাদের পণ্যের দায়িত্ব নিয়ে নেয়। এক কোম্পানি তো ঘোষণাই করেছে, আমরা আমাদের বার্ষিক আয়ের 90% পণ্যের বিজ্ঞাপনে ব্যয় করি, যার ফলে আমাদের পণ্য এত বেশি বিক্রি হয় যে বাকি 10% আয় কোম্পানি চলার জন্য যথেষ্ট হয়ে যায়। অবচেতন বার্তা। আমার এক দিনদার আত্মীয় ডক্টরেট করছিল। প্রফেসর ক্লাসে তাদেরকে পড়াচ্ছিলেন যে মানুষ কিছু বার্তা জ্ঞাতসারে লাভ করে আর কিছু বার্তা অজ্ঞাতসারে লাভ করে। ছাত্ররা বলল, এটা কি করে হতে পারে? প্রফেসর ক্লাসের 300 শিক্ষার্থীর সামনে এক নামকরা সঙ্গীত শিল্পীর জনপ্রিয় একটি গান বাজিয়ে শোনালেন। তারপর জিজ্ঞাসা করলেন, তোমরা কি এই গান থেকে অনুভূতিহীন কোনো অবচেতন বার্তা পাচ্ছ? 300 শিক্ষার্থীর সবাই অস্বীকৃতি জানালো। এবার তিনি গানটি ধীর তরঙ্গে বাজালেন। এবার গানটি থেকে থেমে থেমে এই বার্তা ভেসে আসছিল, হে শয়তান, হে শয়তান। বিস্ময়ে শিক্ষার্থীদের চোখ চানা বড়া হয়ে গেল। প্রফেসর আরও বলল, সরকারও নিজের মন্দ উদ্দেশ্য বাস্তবায়নের এই পন্থা অবলম্বন করে থাকে। উদাহরণস্বরূপ, যদি মুসলমানদের বিরুদ্ধে কোনো সাধারণ আইন পাশ করতে হয় তাহলে অবচেতন বার্তার মাধ্যমে মানুষের মনে মুসলমানদের প্রতি ঘৃণা তৈরি করা হয় এবং আইনের পক্ষে জনমত গঠন করা হয়। পৃথিবীর কোনো প্রান্তে যদি গণহারে মুসলিম নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ নিহত হয় তাহলে সে সংবাদ প্রচারের আগে এমন মিউজিক শোনানো হয় যার অবচেতন বার্তা হয়। এমনটি তো হয়েই থাকে, এ তো নতুন কিছু নয়। যখন এভাবে সংবাদ প্রচার করা হয় তো সারা দুনিয়ার কোনো মুসলমান এই সংবাদ শুনে ব্যথিত হয় না। সবার চেহারা এমন স্বাভাবিক থাকে যেন কিছুই হয়নি। আজ পাশ্চাত্য সভ্যতা অত্যন্ত দাপটের সাথে কর্তৃত্ব করে যাচ্ছে। পৃথিবীর জনগোষ্ঠীর মত অমতে তাদের কোনো পরোয়া নেই। তারা ভেবে নিয়েছে গোটা পৃথিবীও যদি খারাপ বলে তবুও তারা তাদের লক্ষ্য অর্জন করে নেবে, অতঃপর অবচেতন বার্তার মাধ্যমে জনমত করে নেবে। যারা আজকে তাদের গালি দিচ্ছে আগামীকাল তারাই তাদের প্রশংসার ফেনা উঠাবে। এ থেকেও বিষয়টি সহজে বোঝা যায় যে যারা গান বাদ্য শুনতে অভ্যস্ত তারা দ্রুত দিন থেকে ছিটকে পড়ে, অনুভূতি শূন্য হয়ে পড়ে। পরিবারের লোকেরা যতই উপদেশই দিক তা তার উপর কোনো প্রভাব ফেলে না। সে এমন বেয়ারাম মোড়ায় পরিণত হয় যে গুনাহকে গুনাহি মনে করে না। দিনে ফিরতে চাইলেও নিজের অজান্তেই গোমরাহির পথে ছুটে চলে। এসবই অবচেতন বার্তার কারসাজি, যা গান বাদ্যের মাধ্যমে নেককার যুবককে গুনাহগার বানিয়ে দিচ্ছে। মিউজিক ইন্ডাস্ট্রি। বর্তমানকালের সঙ্গীত মিউজিক ইন্ডাস্ট্রির রূপ ধারণ করেছে। গবেষণাগারগুলোতে এর উপর ব্যাপক গবেষণা চালানো হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে বায়োমেডিসিন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অডিও প্রসেসিং প্রভৃতি বিষয় অ্যাডমিশন পাওয়া কঠিনতর হচ্ছে। ইঞ্জিনিয়াররা কম্পিউটারের মাধ্যমে সুর, স্বরের গাণিতিক মডেল দাঁড় করাচ্ছে, যার ফলে যে কারো কণ্ঠে শ্রোতাকে নিজের বার্তা শুনিয়ে দেওয়া সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। পুরুষ কণ্ঠকে নারী কণ্ঠে কনভার্ট করা বা নারী কণ্ঠকে পুরুষ কণ্ঠে কনভার্ট খুব স্বাভাবিক একটি বিষয়।
কোনো দলের মধ্য থেকে নির্দিষ্ট ব্যক্তির শব্দ শনাক্ত করে নেওয়া সহজ হয়ে গেছে। একে ওয়েভলেট অ্যানালাইসিস বা তরঙ্গ গবেষণা বলা হয়। কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে কারো আওয়াজ সহজে শনাক্ত করা এবং রেকর্ডিং করা যায়। ইকোসিস্টেম দ্বারা গায়কের স্বীয় সুর স্বর আরও অধিক সুন্দর ও আকর্ষণীয় করে পরিবেশন করা হয়। আগে তো গান বাদ্য শুধু এই কারণে হারাম ছিল যে তাতে গায়ক গায়িকাদের সুরের লহর থাকে, আর এখন তো সুরের সাথে অশ্লীলতা ও নির্লজ্জতার উদ্ধত্তকারী অবচেতন বার্তাও সংযোজিত হচ্ছে, যার ফলে গান বাদ্য আগের চেয়ে আরও কয়েক গুণ বেশি অবৈধতা লাভ করেছে। আগে গান বাদ্য শ্রবণের দ্বারা আমলে ঘাটতি আসার ভয় ছিল, আর এখন তো ঈমান হারানোর প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। আগে গান বাজনা শ্রবণের দ্বারা মানুষ নেক আমল থেকে বিমুখ হয়ে যেত, এখনকার সঙ্গীত তো মানুষকে খোদ আল্লাহ থেকে বিমুখ করে দিচ্ছে। সুতরাং এখনকার যুগে গান বাদ্য শ্রবণ করা হারাম, হারাম, হারাম। এক অনস্বীকার্য বাস্তবতা। একটি অনস্বীকার্য বাস্তবতা হচ্ছে সঙ্গীতপ্রেমী মানুষগুলো সৎ লোকের সাহচর্যে এসে সঙ্গীত বর্জন করলেও কখনো তাদের মনে সঙ্গীতের প্রতি ঘৃণা জন্মায় না, বরং ২০ বছর পর্যন্ত ইবাদত বন্দেগীতের জীবন অতিবাহিত করার পরও যদি কখনো বাজার দিয়ে অতিক্রমের সময় কানে সঙ্গীতের সুর ভেসে আসে, তাহলে সে তার মজা নিতে থাকে। কখনো কখনো তা মুখেও আওড়াতে থাকে। এক মুহূর্তে ২০ বছরের চেষ্টা সাধনা অকেজো হয়ে যায়, অতীতের কথা মনে পড়ে যায়। এ কারণে সুর সঙ্গীত অত্যন্ত ভয়াবহ একটি বিষয়। শৈশবের অনেক স্মৃতি মানুষ শৈশবেই ভুলে যায়, কিন্তু শৈশবের গান মানুষকে শৈশবেই ভুলে যায় না, বরং সঙ্গীতের প্রভাব মৃত্যু পর্যন্ত মস্তিষ্কে অটুট থাকে। ভাগ্যবান সে ব্যক্তি যে মহা মুসিবতের ধারে কাছেও ভিড়ে না, সে মন মস্তিষ্ককে সুর সঙ্গীত থেকে সুরক্ষিত রাখে। নাটক এবং সিনেমা। স্টেজ ও স্ক্রিনে তামাশা পরিবেশনের ইতিহাস তো অনেক পুরনো, কিন্তু বর্তমান যুগে আমেরিকার ক্যালিফোর্নিয়া অবস্থিত হলিউড চলচ্চিত্র জগতের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। মানুষ একে সেক্স ক্যাপিটাল অব দি ওয়ার্ল্ড বা বিশ্বের যৌন রাজধানী নামে অভিহিত করেছে। ইউনিভার্সাল, সনি, কলম্বিয়া, ফোকাস এবং এমজিএমের মতো প্রযোজকরা পুরো চলচ্চিত্র জগতে একচ্ছত্র আধিপত্য অর্জন করে নিয়েছে। নাটক। নাটক এমন ফিল্মকে বলা হয় যেখানে নির্মাতা বিশেষ কিছু শেখাতে চায়। একটি তিক্ত বাস্তবতা হলো ফিল্ম ইন্ডাস্ট্রিগুলোর ফিল্মের মাধ্যমে হাজারো যুবককে পথভ্রষ্ট করে দেখিয়েছে, কিন্তু একজন যুবককেও সুপথে ফিরিয়ে আনতে পারেনি। এ থেকেই নাটকের কুপ্রভাব সম্পর্কে ধারণা পাওয়া যায়। গোয়েন্দা কাহিনী। এ ধরনের চলচ্চিত্রে মারামারি, কাটাকাটি, মন মাতানো চিত্রাকর্ষক দৃশ্য ইত্যাদি বিদ্যমান থাকে। এগুলো দেখে দেখে বাচ্চাদের মারামারি কাটাকাটির প্রবণতা তৈরি হয়, চুরি, হত্যা ইত্যাদি শিখে। অনেক সময় না বুঝে নিজের জীবনও ঝুঁকিতে ফেলে দেয়। হাস্যরস। যে ফিল্মে হাসি কৌতুকের দিকটি অধিক প্রাধান্য পায়, রসিকতা বেশি থাকে, তাকে কমেডি বলা হয়। এসব ফিল্ম দেখার দ্বারা দর্শকরা কেবল সাময়িক আনন্দই লাভ করে না, বরং নিজের পুরো জীবন কমেডি বানানোর পেছনে এভাবে নিয়োজিত করে যে তা ট্র্যাজেডিতে পরিণত হয়। রঙ্গচিত্র। বাচ্চাদের মনোরঞ্জনের উদ্দেশ্যে বিভিন্ন আকৃতি, প্রাণী ও পশু পাখির দ্বারা তৈরি চিত্রই কার্টুন। এসবের দ্বারা শৈশবেই শিশুদের থেকে লজ্জা শরম মিটিয়ে দেওয়া হয়। অবচেতন বার্তার মাধ্যমে শিশু মনে আমিত্ব ও অহংকারের বীজ বপন করা হয়। বাচ্চারা কার্টুনের প্রতি এত বেশি আসক্ত হয়ে পড়ে যে খাওয়া দাওয়া, পড়ালেখা, নামাজ, ইবাদতের যা হয় হোক, কিন্তু কার্টুন দেখায় কোনো ব্যাঘাত করতে পারবে না। কল্পবিজ্ঞান। এ ধরনের ফিল্মগুলো বিজ্ঞানের আলোকে ভবিষ্যৎ পৃথিবীর কল্পিত চিত্র ফুটিয়ে তোলা হয়। প্রেম, ভালোবাসা। এ ধরনের ফিল্মগুলোতে প্রেমে পড়া, প্রেয়সীর মন জয় করা, প্রেমের বাজিতে আত্ম উৎসর্গ করা, সব বাধা উপেক্ষা করা, প্রেমকে জয় করা ইত্যাদি শেখানো হয়, যাতে করে যুবক যুবতীদের প্রেমের ডায়লগ ব্যবহারে বেগ পেতে না হয়। রোমান্স ফিল্মগুলো বিভিন্ন ধরনের হয় এবং প্রতিটির জন্য আলাদা আলাদা কোড ব্যবহার করা হয়। জি, সাধারণ রোমান্টিক চলচ্চিত্র। পিজি, মা বাবা পাশে বসে বাচ্চাদের ছবি দেখাবে এবং বুঝিয়ে দেবে। PG-13,
বাবা মা ১৩ বছর বয়সী সন্তানদের পাশে বসিয়ে ছবি দেখাবে। NC-17 এই মুভিগুলো নির্লজ্জতা ও অস্থিরতা শেখানোর জন্য তৈরি করা হয়। আর এ ধরনের মুভি সবাই দেখতে পারে না, কেননা এগুলো অশ্লীলতা ও বেলেল্লাপনায় ভরা থাকে। এক্স এগুলো দেখার দ্বারা মানুষের মাঝে জৈবিক উত্তেজনা জাগ্রত হয়। এন এই মুভিগুলোতে নায়ক নায়িকারা নিজেদের শরীর থেকে কাপড় খুলে উলঙ্গ হয়ে যায়। এস এগুলোতে নারী পুরুষের ব্যভিচারের দৃশ্য দেখানো হয়। এই বিশদ বিবরণ এজন্য উল্লেখ করা হলো যাতে অভিভাবকগণ অনুধাবন করতে পারেন যে তাদের সন্তানরা ভিডিও ফিল্ম এনে তাদের কী দেখে। স্কুল কলেজের ছাত্রদের থেকে জানা গেছে তারা ছাত্রীদের নানা বাহানায় অশ্লীল থেকে অশ্লীল ছবি দেখিয়ে দেয়। এসব দেখে মেয়ের উত্তেজনা জেগে ওঠে। এক পর্যায়ে সে ব্যভিচারের জন্য প্রস্তুত হয়ে যায়। অনেক নারী পুরুষদের থেকে লুকিয়ে ঘরের বাচ্চাদের দ্বারা গোপনে ভিডিও সিডি ভাড়া এনে দেখে। এটি এমন এক আসক্তি, একবার এতে মজা পেয়ে গেলে আর ছাড়তে মন চায় না। অনেক পুরুষ ফিল্মে বিকৃত পন্থায় নারী পুরুষের জৈবিক চাহিদা পূরণের চিত্র দেখে নিজ স্ত্রীর সাথে অনুরূপ আচরণের চেষ্টা করে। এর ফলে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসার পরিবর্তে দূরত্ব সৃষ্টি হয়। নারীরা মুভিতে নায়িকাদের কুরুচিপূর্ণ নতুন ফ্যাশনের পোশাক পরতে দেখে অনুরূপ পোশাক বানাতে মরিয়া হয়ে ওঠে। এভাবে ফ্যাশন পূজা ব্যাপকতা লাভ করে। অনেক মা বাবা ছেলে মেয়েদের সাথে একত্রে বসে ফিল্ম দেখে। 5 বছর বয়সী এক বাচ্চা বলেছে, প্রতিদিন সন্ধ্যার পর আমি আব্বু আম্মুর সাথে বসে ফিল্ম দেখি। হঠাৎ কোনো অশ্লীল দৃশ্য এসে গেলে আম্মু হাত দিয়ে আমার চোখ ডেকে রাখে, কিন্তু আমি আঙ্গুলের ফাঁক দিয়ে চুপি চুপি দেখতে থাকি। আগে মানুষ ফিল্ম দেখতে সিনেমা হলে যেত এবং সিনেমা হলে যাওয়ার কারণে বদনাম হওয়ার ভয় করত। আজ VCR, DVD, ডিশ প্রতিটি ঘরকে সিনেমা হলে পরিণত করেছে। আগে কোনো বদমাইশ লোক কোনো মেয়ের সাথে অশ্লীল কথা বলতে চাইলে তাকে হাজারো সমস্যার সম্মুখীন হতে হতো। এখন তো মোবাইল স্ক্রিনের মাধ্যমে মেয়েকে যা খুশি তাই দেখানো হয়, মা বাবার কোনো খবরই থাকে না। আগে কোনো পুরুষ কোনো নারীর সাথে ব্যভিচার করতে চাইলে তাকে সম্মত করা কঠিন হতো। এখন তো নাটক সিনেমায় অশ্লীল দৃশ্য দেখে দেখে মেয়েরা আগে থেকে প্রস্তুত থাকে, বরং আক্ষেপ করতে থাকে যে কোনো পুরুষ যদি তার কাছে এসে যেত। পশ্চিমা বিশ্বে রাত 12টা থেকে 2টা পর্যন্ত নাইট ক্লাবের ফিল্ম প্রচার করা হয়, যাতে নানা রকম বিকৃত পন্থায় নারী পুরুষের জৈবিক চাহিদা পূরণের দৃশ্য দেখানো হয়। মুসলিম দেশগুলোতে যুবক যুবতীরা রুমের দরজা বন্ধ করে সকাল সকাল এগুলো দেখে দেখে ইসলামের বিধিবিধানকে তাদের নিকট সংকীর্ণ কঠিন মনে হতে থাকে। এ যুগে টিভি দেখা আগের তুলনায় কয়েক গুণ বেশি ভয়াবহ ও হারাম। যে ঘরে টিভি আছে মনে করতে হবে সেখানে শয়তানের এক বিশাল সশস্ত্র বাহিনী বিদ্যমান আছে। অনেকে ঘরে টিভি রাখার অজুহাত পেশ করে বলে, কি করব, বাচ্চা কাচ্চা টিভি দেখতে পড়শির ঘরে চলে যায়, অন্যের ঘরে গিয়ে বিট করে, তাই নিজের ঘরে টিভি কিনে এনতে বাধ্য হচ্ছে। এ কথা তো এমনই হলো যে কি আর করব, বাচ্চারা বাইরে গিয়ে বিষ খায়, তাই ঘরে আমরা নিজেরাই বিষ খাইতে দিচ্ছি। টিভির কুপ্রভাব সবচেয়ে বেশি পড়ে ঘরের স্ত্রীর উপর। পুরুষরা প্রতিনিয়ত টিভি পর্দায় বা ফোন স্ক্রিন অর্ধনগ্ন নারীদের ছবি দেখে দেখে গড়ে নিজের স্ত্রীর প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে। সুন্দর থেকে সুন্দর নারীদের প্রতি তার লালসা বাড়তে থাকে, যার ফলে নিজ স্ত্রীকে আর ভালো লাগে না। ঘরে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বিবাদ বেড়ে যায়, ছোট ছোট বিষয়ে পরস্পর মনোমালিন্য হতে থাকে। এ কারণে আজকাল ঘরে ঘরে বিবাহ বিচ্ছেদের প্রবণতা বেড়ে যাচ্ছে। তাছাড়া টিভি আর বিবি শব্দ দুটি কাছাকাছি, যেন একে অন্যের সতীন। নেট সংযোগ নাকি জালে আটক? ইন্টারনেট বলতে কম্পিউটার বা মোবাইলের ডাটা সংযোগকে বোঝানো হয়, আর ইন্টারনেট মানে হচ্ছে জালে ফেসে যাওয়া। আধুনিককালে শিক্ষার ব্যাপক বিস্তৃতির লক্ষ্যে পশ্চিমা বিশ্ব ইন্টারনেট উদ্ভাবন করেছে, যাতে শিক্ষার্থীদের জ্ঞান আহরণ সহজতর হয়। আর এই কথা সত্য যে জ্ঞান আহরণের জন্য ইন্টারনেট একটি উত্তম মাধ্যম। তার সুব্যবহার তো যথাস্থানে ঠিক আছে, কিন্তু মুসিবত হলো আজকাল এর অপব্যবহারই বেশি হচ্ছে। শয়তান ও তার দোসররা ইন্টারনেট ক্লাবের অপব্যবহার করা শুরু করে দিয়েছে। যুবক যুবতীরা পরস্পরের সাথে বন্ধুত্ব গড়তে ইন্টারনেটে চ্যাট করতে থাকে। এখন তো পরস্পর নগ্ন ছবিও আদান প্রদান করে।
যার ফলে এমন ঘটনাও সামনে আসছে যে মুসলিম তরুণী ইন্টারনেটের মাধ্যমে কাফের যুবকের সাথে বন্ধুত্ব গড়ে তুলেছে। কোথাও তো এমন শোনা যাচ্ছে না যে ইন্টারনেটে পরিচিত বন্ধুর কারণে মেয়ে তার বাবা মা পরিবার ত্যাগ করে সে বন্ধুর নিকট চলে যাচ্ছে, বংশের মান সম্মান দুলোই লুটিয়ে দিচ্ছে। অধিকাংশ অভিভাবক মনে করে তাদের সন্তান সারাক্ষণ পড়াশোনায় মগ্ন আছে, কিন্তু তাদের জানা নেই যে সে কম্পিউটারে ঘন্টার পর ঘন্টা বন্ধুর সাথে প্রেম ভালোবাসার চ্যাটে ডুবে আছে। এই রোগে শুধু যুবকরাই আক্রান্ত নয়, বরং অনেক বৃদ্ধও এই রোগের রোগী। তারা মোবাইল বা কম্পিউটারে মেয়েদের সাথে এমনভাবে চ্যাট করে মনে হয় যেন কোনো যুবক কথা বলছে। নির্লজ্জতা ও অশ্লীলতা প্রচারকারী পেশাদার লোকেরা ইন্টারনেটকে তাদের মন্দ উদ্দেশ্য বাস্তবায়নের মাধ্যম রূপে ব্যবহার করতে শুরু করেছে। গ্রাহক ক্রেডিট কার্ডের মাধ্যমে তাদের নিকট টাকা পৌঁছে দিলে তারা একজন নগ্ন রূপসী যুবতীর সাথে তার সংযোগ করে দেয়। অতঃপর নির্ধারিত 20 মিনিট বা আধা ঘন্টা পর্যন্ত ওই তরুণী তার সামনে উত্তেজনা জাগা নেওয়া অঙ্গভঙ্গি করে তার চূড়ান্ত পর্যায়ের অশ্লীল কথাবার্তা বলতে থাকে। এতে তার মাঝে উত্তেজনার জ্বর বয়ে যায়। এরপর বৈধ বা অবৈধ পন্থায় স্বীয় জৈবিক চাহিদা চরিতার্থ করে। কোনো শিক্ষার্থী যদি ইন্টারনেটে স্বীয় প্রয়োজনীয় কাজ করতে থাকে তো আশঙ্কা স্ক্রিনে নগ্ন পতিতা নারীদের ছবি বেশি ওঠে। ছবির নিচে লেখা থাকে, আমার সাথে বন্ধুত্ব করতে চাইলে এই নাম্বারে কল করো। কয়েক মুহূর্তের এই অশ্লীল প্রচারণা একজন সৎ লোকের জীবন ধ্বংস হওয়ার কারণ হতে পারে। কখনো কখনো ইমেলে এমন এমন বিষয়ের আলোচনা ভেসে ওঠে যেগুলো পড়ার দ্বারা রুহানিয়াত অপমৃত্যু অবশ্যম্ভাবী। ইদানিং ইন্টারনেটে ইসলামের নামে অনেক ওয়েবসাইট, গ্রুপ, ইভেন্ট পেজ দেখা যায়। আসল কথা হচ্ছে এর অধিকাংশতে ইসলাম বিরোধী কার্যকলাপ সংঘটিত হয়। একবার খোঁজ নিয়ে দেখা গেল এক হিন্দু ইসলামের নামে ওয়েবসাইট খুলে তা দ্বারা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোতে লিপ্ত আছে। জাগতিক শিক্ষায় শিক্ষিত যুবক ও সাধারণ লোকেরা এগুলোকে ইসলাম মনে করতে থাকে, অথচ ইসলামের সাথে তার দূরবর্তী কোনো সম্পর্ক নেই। এ সকল চিত্র ও পারিপার্শ্বিক পরিস্থিতির সামনে রাখলে কথায় প্রমাণিত যে ইন্টারনেট আসলে এন্টারনেট, অর্থাৎ নেট সংযোগ দেওয়া মানে শত শত গুনাহে আটকে যাওয়া। এর জন্য যুবক যুবতীদের এ থেকে বেঁচে থাকা উচিত।